ডাকপিওর চিঠি, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব সংখ্যা ৩। প্রিয় পুরুষ, আপনার প্রতি অসম্ভব ভালো লাগা থেকে আজ আমি চিঠি লিখতে বসেছি। আমার প্রথম চিঠিটা আপনার হাতে আছে, আর সেটা আপনি পড়ছেন। এই ভেবে অদ্ভুত অনুভূতি হচ্ছে। আপনি জানেন, আপনি আমার জীবনে হুট করে চলে এসেছেন, আর সেই জন্য আমিও চাই আপনার জীবনে হুট করে জড়িয়ে যেতে। আমার এই চিঠিটা পেয়ে আপনি হয়তো ভাবছেন, কে আমি, কেনই বা আপনাকে এমন চিঠি লিখছি। আসলে আমি কে সেটা আপনি সময় সাপেক্ষ জানতে পারবেন। তবে আমি কিন্তু আমার পড়াশোনার মতোই আপনার প্রতি ভীষণ মনোযোগী। আপনি কি হবেন আমার গল্পের উপন্যাস, যার প্রতিটি পৃষ্ঠা আমি বারবার পড়েও কখনো বিরক্ত হব না, আর না আগ্রহ কমবে, বরং পরের পৃষ্ঠায় কী আছে সেটা জানার আগ্রহে ঘন্টার পর ঘন্টা আপনাকে পড়তে মন চাইবে। আমি জানি আপনি খুব ভালো ছাত্র, তাই উপন্যাসের চেয়ে ভালো কোনো উপমা দিতে পারলাম না। আমার জানা নেই এর চেয়ে ভালো কি উদাহরণ দেব আপনাকে নিয়ে। তবে আপনার কাছে যদি আরও উত্তম কোনো উদাহরণ জানা থাকে, তাহলে চট করে একটা চিঠি লিখে পাঠিয়ে দিন আমায়। তবে খবরদার, চিঠি পাঠাতে গিয়ে কিন্তু আমাকে খুঁজতে আসবেন না। আমি আগে বলে রাখছি, সময় হলে আমি নিজে আপনার সামনে দাঁড়াবো। ততদিন না আমার বেনামি চিঠিগুলো গ্রহণ করুন। ইতি পত্রকন্যা। মারিদ হাতে চিঠিটা এই নিয়ে তৃতীয়বার পড়েছে। প্রত্যেকবার একই অনুভূতি তার। অপরিচিতার থেকে পাওয়া প্রথম চিঠির উত্তরে মারিদের জীবনে প্রথমবারের মতন কাউকে নিয়ে চিঠি লিখতে বসেছে। মারিদের মতো একজন ব্যক্তিত্বের মানুষ কাউকে চিঠি লিখবে, এটা অসম্ভব কিছু ছিল। অথচ মারিদ নিজের সকল ধরাছোঁয়ার নিয়ম ভেঙে আজ চিঠি লিখতে বসেছে অপরিচিতার নামে। মারিদের ধারণা, মানুষটি যদি অপরিচিতা হয় তাহলে মারিদ সব কিছু করতে প্রস্তুত। তাছাড়া এই কাজগুলো মারিদ জোরপূর্বক করছে এমন নয়। মারিদের অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে এসব ঘিরে। এই যে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা, অপরিচিতার অনুপস্থিতি তাকে মিস করা, এখন আবার তার নামে বেনামি চিঠি লেখা, এই সবগুলো মারিদের কাছে ইন্টারেস্টিং বিষয়। আর যেটা মারিদ আলতাফ ইন্টারেস্ট ফিল করে, সেটা মারিদ আলতাফ ডেফিনেটলি করে। মারিদ দক্ষ হাতে কলম চালিয়ে সাদা কাগজে লিখল, মিস পত্রকন্যা, আমার মতো একজন মানুষ কখনো কাউকে নিয়ে এভাবে চিঠি লিখবে, এটা অসম্ভব কিছু ছিল। অথচ আজ আপনাকে নিয়ে চিঠি লিখে আমার অসম্ভব ব্যাপারটাও সম্ভব করে ফেললাম। বাকি রইল আপনার গল্পের উপন্যাস হওয়া নিয়ে। তাহলে বলবো আপনি খুব আবেগী মানুষ পত্রকন্যা। আর জীবন আবেগ দিয়ে চলে না। চিঠি লেখা, উপন্যাস হওয়া, এগুলো সব কাল্পনিক চিত্র দিয়ে গড়া। আর আমি কারো জীবনে কাল্পনিক অস্তিত্ব হতে চাই না, বাস্তবে হতে চাই। যে বাস্তবতা চাইলে কেউ মিথ্যা বানাতে পারবে না, কাল্পনিক বলে অস্বীকার করতে পারবে না, শুধু সত্য বলে অ্যাকসেপ্ট করতে হবে। আমি হলে কারো বাস্তব হতে চাইব, উপন্যাস নয়। বাকি রইল আপনি কে। তাহলে বলবো, আপনাকে জানার আগ্রহ আমার এক আকাশ সমান হলেও আপাতত আপনাকে দেখতে চাইব না। সময় যখন চেয়েছেন তখন দিলাম, তবে আমি অধৈর্য হওয়ার আগে সামনে হাজির হবেন। ইতি। আমার পরিচয়টা আপনারা জানা, তাই নাম উল্লেখ করলাম না। আপনার বেনামি চিঠি, বেনামি সে। চিঠিটা লিখে মারিদ কলম রাখলো, ভাঁজ করা কাগজটি চিঠির খামে রাখলো। তনিমার দেওয়া চিঠির ওপর পৃষ্ঠায় একটা ঠিকানা রয়েছে। মারিদ সেই ঠিকানায় চোখ বোলালো। মারিদের লেখা চিঠিটা যে এই ঠিকানায় দিতে হবে সেটা বুঝতে পেরে মারিদ ভাবল, সে কাল অফিসে যাওয়ার পথে এই ঠিকানায় তার লেখা চিঠি রেখে যাবে। চিঠি লেখা শেষে মারিদ তনিমার দেওয়া চিঠিটা যত্ন করে তুলে রাখলো তার লকারে। এখন রাত 12টা। দুপুরে শেরিপাতের সঙ্গে লাঞ্চ করে অফিসে চলে গিয়েছিল। কাল রাতে অনিদ্রা থাকায় মারিদ অফিসের রেস্ট রুমে ঘন্টা দুয়েক ঘুমিয়ে নিয়েছিল। তবে এর মধ্যে অপরিচিতার চিঠিটা সে অফিসে পৌঁছে একবার পড়েছিল, আর যখন বাসায় এসে দুবার পড়েছে। কিন্তু এত সময়ের মাঝে অপরিচিতার কোনো খবর নেই। বলতে গেলে মেয়েটি গায়েব হয়ে আছে। আজ সারাদিন তাদের কথা হয়নি, আর না অপরিচিতা ফোন এসেছে। যদিও দুপুরে মেয়েটি তাকে ফোন করেছিল, তবে দুজনের কথা হয়নি তখন। এখন রাত 12টার বেশি, অথচ এখনও খবর নেই। আচ্ছা, মেয়েটি কি কোনো সমস্যা হয়েছে? চিন্তিত মারিদ কপাল কুঁচকে হাতে ফোনটা বসন্তের পাখি নামক সেভ নাম্বারে ডায়াল করতে করতে সোফায় ছেড়ে উঠে বসল।
এতক্ষণ সে সোফায় বসে অপরিচিতার নামে বেনামি চিঠি লিখছিল। আর আজ ছাদে যেতে মন চাইছে না বলে সে বিছানায় আধশোয়া হয়ে বসল। বিছানার পাশে সুইচ বোর্ডের বাটন চেপে রুমের আলো নিভালো। অল্প আলোয় ডিম লাইট জ্বালিয়ে কর্নার টেবিল হতে রিমোট নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে রিমোটটি যথাযথ স্থানে রাখল। ততক্ষণে মারিদের ফোনে অপরিচিতার কলটিও কেটে গেল। সংযোগ বিচ্ছিন্ন হতে মারিদের কুঁচকে যাওয়া কপাল আরও কুঁচকে গেল। মেয়েটি হঠাৎ কোথায় হারিয়ে গেল সেই ভেবে মারিদ আবারও কল মেলালো। দুঃখজনক এইবারও মারিদের ফোনটি রিসিভ হলো না। পরপর দুবার মারিদের কল রিসিভ না হওয়াতে মারিদের চিন্তার রেশ আরও খানিকটা বেড়ে যাওয়া। কয়েক সেকেন্ড সময় নিয়ে ভাবল, হয়তো অপরিচিতা আজ ঘুমিয়ে পড়েছে। কাল রাতে অনিদ্রা থেকে আজ হয়তো সকাল সকাল ঘুমিয়ে পড়েছে। বিষয়টি ভেবে খানিকটা স্বাভাবিক হলো মারিদ। তবে অপরিচিতা ঘুমানোর আগে মারিদকে একবার বলে গেলে হয়তো মুহূর্তে মারিদের টেনশন হতো না। মারিদ খানিকটা ভেবে হাতে ফোন বিছানার উপর রেখে সে পুনরায় সোফায় গিয়ে বসল। টেবিলের উপর থাকা ল্যাম্পটি অন করে তাদের ওয়েবসাইট ভিজিট করতে লাগলো মনোযোগ সহকারে। এই সপ্তাহ তাদের ব্র্যান্ডের বেশ কিছু প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হবে। সেগুলো প্রসেসিং কাজ চলছে। ম্যানেজার থেকে শুরু করে মারিদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ইমেল এসেছে। মারিদ জরুরি ভিত্তিতে সেই ইমেলগুলো চেক করতে গিয়ে ফোনের কথা ভুলে গেল। মারিদের অবহেলা ফেলে রাখা ফোনটি বিছানার উপর নিঃশব্দে ভাইব্রেশন হতে লাগলো বারবার। অথচ কাজে ডুবে থাকা মারিদের সেদিকে লক্ষ্য হলো আরও ঘন্টা খানেক পর। হঠাৎ বেখেয়ালি বিছানার চোখ পড়তে দেখতে পেল ফোনের আলো। বাম হাতে ল্যাপটপ শাটডাউন টেনে বন্ধ করে উঠে গেল বিছানার দিক। কোমর ঝুঁকে বিছানা থেকে ফোন নিতে নিতে স্ক্রিনে ভাসল বসন্তের পাখির নামটি। ঠোঁটের কোণে হাসি রেখা টেনে ফোন রিসিভ করলো মারিদ। হ্যালো বলার আগে ফোনের ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ অভিযোগ তুলে বলল, আপনি আর কখনো আমার সামনে অন্য কাউকে বিয়ের কথা বলবেন না। প্রতিবারে অপরিচিত তাকে ফোন দিয়ে সালাম দেয়, অথচ আজ সালামের বদলে অভিযোগ করল। মারিদ বেশ বুঝতে পেরেছে অপরিচিত দুপুরে রিপাদের বলা মারিদের বিয়ের ব্যাপারটা নিয়ে অভিমান করে ছিল এতক্ষণ, আর এজন্য এতটা সময় নিয়ে মারিদের সাথে কথা বলেনি। মূলত অপরিচিতার রিয়াকশন দেখার জন্যই তো তখন মারিদ অপরিচিতার ফোনটা রিসিভ করেছিল রিফাতের কথাগুলো শোনাতে। এবার অপরিচিতা মারিদকে নিয়ে কতটুকু সিরিয়াস সেটা তো বাজিয়ে দেখা দরকার। মারিদ এক হাতে ফোন কানে চেপে অপর হাতে সুন্দর চুল হাত বোলাতে বোলাতে মৃদু গলায় বলল, কেন? আমার শুনতে ভালো লাগে না। কেন? অসহ্য লাগে। কেন? আমি চাই না আপনার বিয়ে হোক। কেন? আপনাকে অন্য মেয়ের জামাই সাজলে সুন্দর দেখাবে না। কেন? অন্য মেয়ের সাথে আপনাকে মানাবে না তাই। তাহলে কার সাথে মানাবে? আমি জানি না। তাহলে কে জানে? আমি কিভাবে বলবো? আপনি বলতে না পারলে কে বলতে পারবে সেটার সন্ধান করুন মিস। আমার বউ লাগবে, বিয়ে করব না। না কেন? আমি বলেছি তাই। আপনি বললে শুনতে হবে। হ্যাঁ কেন জানি? কারণটা জানুন মিস। জেনে আমাকেও জানান। অপেক্ষায় আছি। বউ লাগবে শীঘ্রই। তীব্র অধিকার বোধ নিয়ে পরপর কথাগুলো বলল ফোনের ওপাশের মেয়েটি। মারিদ কানে ফোন চেপে বিছানায় আধশোয়া হয়ে বসল। নতুন নতুন প্রেমে পড়ার অনুভূতিগুলো অদ্ভুত হয়। অদ্ভুত ভালো লাগা কাজ করে মনে। ফোনের ওপাশে দুই পাশের মানুষ দুটো জানে তারা দুজনকে অলরেডি পছন্দ করে ফেলেছে। পছন্দ না করলেও কেউ এত সময় নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে না। মারিদের কথায় ফোনের ওপাশের মেয়েটির চুপ। মারিদের বউ লাগবে বিষয়টা যে অপরিচিতাকে ইঙ্গিত করে বলছে মারিদ সেটা বুঝে অবুঝের মতো ফোনে রইল মেয়ে। মারিদের কথা প্রসঙ্গ পাল্টে ফোনের ওপাশের মেয়েটি হঠাৎ অদ্ভুত প্রশ্ন করে বলল, আচ্ছা আপনি কালো ফুল পছন্দ করেন? অপরিচিতা হঠাৎ প্রশ্নে মারিদ তীক্ষ্ণ গলায় বলল, কালো ফুল? মারিদের পাল্টা প্রশ্নে মেয়েটি একইভাবে আবারও বলল, হ্যাঁ কালো ফুল। অভিশপ্ত ফুল পছন্দ করেন? ফুল আবার অভিশপ্ত হয় নাকি? মারিদের পাল্টা প্রশ্ন করতে দেখে মেয়েটি অদ্ভুত ভঙ্গিতে রহস্যময় গলায় বলল, হ্যাঁ হয়। কালো টকটকে অভিশাপযুক্ত ফুল আমার ভীষণ পছন্দের। কালো রঙের উপর আপনি আর কোনো রং ছড়াতে পারবেন না। এজন্য মূলত আমার কালো রঙের ফুল পছন্দ। তাছাড়া কালো ফুলের একটা চমৎকার বৈশিষ্ট্য আছে কি জানেন? কালো ফুল দিয়ে আপনি কাউকে ব্ল্যাক ম্যাজিক করে সহজে মেরেও ফেলতে পারবেন, আর সেটা কেউ টেরও পাবে না। চমৎকার না ব্যাপারটা? ফোনের ওপাশের মেয়েটিকে হঠাৎ মারিদের কাছে অদ্ভুত লাগলো। তারপরও মারিদ অপরিচিতের কথায় বিশেষ পাত্তা দিল না।
মারিদ এসব অভিশপ্ত ফুল কিংবা ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসী নয়। তাই মারিদ অপরিচিতার কথাগুলো মজার ছলে নিয়ে ফোনের ওপাশ থেকে অপরিচিতাকে ফের মারিদ অদ্ভুত প্রশ্ন করে বলল, আচ্ছা, আপনার মানুষের মাংস পছন্দ? না, আমার পছন্দ। ওকে। আচ্ছা, আপনি মানুষের রক্ত পান করেছেন কখনো? না, তবে আপনারটা পেলে অবশ্যই পান করব। মারিদের কথায় মেয়েটিও তাল মিলিয়ে বলল, তাহলে একদিন অবশ্যই পান করাবো আপনাকে। অপেক্ষায় রইলাম। ফোনের ওপাশের মেয়েটির অদ্ভুত আর রহস্যময় প্রশ্নে মারিদ নির্লিপ্তভাবে তাল মেলালো, যেন মেয়েটির এসব কথাগুলো বেশ স্বাভাবিক মারিদের নিকট। মারিদ মেয়েটিকে সন্দেহ না করে বরং স্বাভাবিকভাবে কথা চালিয়ে বলল, রাতে খেয়েছেন? হ্যাঁ, আপনি? আবারও দুজন চুপ। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে ফোনের ওপাশের মেয়েটি হঠাৎ মারিদকে বলল, আচ্ছা, আপনার সমুদ্র ভালো লাগে? না, কেন? জানি না, তবে পছন্দ না। মারিদের প্রকৃতিপ্রেমী মানুষ নয়, আর না সে বেশি আবেগ দেখাতে পারে। মারিদের যখন যা ভালো লাগে সে সেটাই করে। আবেগ দেখিয়ে সাগর, পাহাড় কিংবা সমুদ্র পছন্দ না। মারিদের কথায় ফোনের ওপাশের মেয়েটি উচ্ছ্বাস কণ্ঠে জানিয়ে বলে, আমার সমুদ্র পছন্দ, খোলা আকাশ পছন্দ। খোলা আকাশের নিচে সমুদ্রের জলে পা ডুবিয়ে একাকী হাঁটতে পছন্দ। কিন্তু কখনো এসব দেখা বা করা হয়নি। জীবনে কখনো দেখা হবে কিনা তাও জানি না। ফোনের ওপাশের মেয়েটি উচ্ছ্বাসিত কণ্ঠে কথাগুলো বলতে বলতে শেষে কেমন নরম হয়ে গেল। মারিদ বলল, সমুদ্র দেখা কঠিন কিছু নয় মিস। চাইলে একবার নয়তো শতবার দেখা যায়। সবার জীবন কি আর আপনার মতো এত স্বাধীন? কিছু মানুষের জীবন পরাধীনও হয়। আপনি পরাধীন? মারিদ তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করতে ফোনের ওপাশে মেয়েটি উত্তর করল না, বরং মারিদের কথা প্রসঙ্গ পাল্টে চেয়ে বলল, আচ্ছা, বাকি কথা ছাড়ুন, আজকে সারাদিন কি করেছেন তা বলুন। মেয়েটিকে প্রসঙ্গ পাল্টাতে দেখে মারিদের সন্দেহ কপাল কুঁচকাল। অপরিচিতা সম্পর্কে মারিদ কিছু না জানলেও এতটা বুঝতে পেরেছে মারিদ অপরিচিতা হয়তো কোনো ঝামেলায় আছে, হয়তো পারিবারিক কোনো কিছু হবে। সে মারিদকে বলতে চাইছে না, এই জন্য প্রসঙ্গ পাল্টাচ্ছে বারবার। কিন্তু মারিদও বেশ দৃঢ়তার সঙ্গে অপরিচিতাকে প্রসঙ্গ পাল্টাতে না দিয়ে বলল, আমি আপনাকে স্বাধীনতা দিলে আপনি হবেন আমার? মারিদ সরাসরি অপরিচিতাকে তার হওয়ার প্রস্তাবটা করল। অপরিচিতা মারিদের কথায় বেশ কিছুক্ষণ চুপ রইল। তারপর খুব নরম সুরে ভাঙা গলায় মারিদকে বলল, সবার জীবন সুখময় নয় ব্যবসায়িক সাহেব। মারিদ ঠিকঠাক ঠাউর করতে পারছিল না, কারণ অপরিচিতা মেয়েটি যথাসম্ভব নিজেকে মারিদের থেকে লুকানোর চেষ্টা করছে। মারিদ কপাল কুঁচকে সন্দেহ পোষণ করে বলল, মিস করবেন আমার? মিস করবেন মানে ছেড়ে যাবেন নাকি? আপনাকে ছেড়ে দেওয়ার সাধ্য নেই আমার। খুব ভাগ্য করে আপনাকে পেয়েছি। আপনাকে হারালে আমি হতভাগী। আজ বেশ ইমোশনাল আর ঘোলাটে লাগলো অপরিচিতার কথাগুলো মারিদের কাছে। মারিদ সোজা সাপটা প্রশ্ন করে ফোনের ওপাশের মেয়েটিকে বলল, কিছু হয়েছে মিস অপরিচিতা? কোনো সমস্যা? আমাকে বলুন, আমি সব কিছু ঠিক করে দেব, বিশ্বাস রাখুন। কিছু হয়নি। আমাকে নির্ভয়ে বলুন মিস, আমি শুনতে চাই। ওয়াদা করছি আমি আপনার সকল সমস্যার সমাধান হব। মারিদের কথা ফোনের ওপাশের মেয়েটি নরম হতে গিয়েও হলো না, বরং স্বাভাবিক কণ্ঠে হেসে উঠে বলল, ব্যবসায়িক সাহেব, চাপ নিয়েন না, নো সমস্যা, ডু ফুর্তি। সিরিয়াস হওয়ার কিছুই নেই। আমি মজা করছিলাম এতক্ষণ। আপনি আমাকে নিয়ে এত সিরিয়াস হলে তো আমি সত্যি সত্যি আপনার প্রেমে পড়ে যাব, তখন হবে আরেক সমস্যা। আচ্ছা, যাই হোক, আপনি কি সত্যি বিয়ে করবেন? মারিদ বালিশে মাথা রাখতে রাখতে বলল, আপনি চাইলে অবশ্যই, আর আমি না চাইলে? জলঘোলা করবেন না, বিপদে কিন্তু আপনিই পড়বেন। আমি কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ নয়। যদি পরিচয় না দেই তখন আপনাকে খুঁজে বের করা কঠিন কিছু নয়। চাইলে বাজিয়ে দেখতে পারেন, 2 ঘন্টার মধ্যে আপনি আপনার সকল তথ্য আমার সামনে হাজির হয়ে যাবে, দেখবেন। মারিদের কথায় ফোনের ওপাশের মেয়েটি মাঝে ভয় দেখা গেল। মেয়েটি তাড়াহুড়া করে বলল, প্লিজ না, এমনটা করবেন না, আমাকে একটু সময় দিন, আমি নিজে এসে আপনার সামনে দাঁড়াবো। ততদিন প্লিজ আমাকে খুঁজবেন না, অনুরোধ রইল। অপরিচিতা বারবার একই কথা বলায় মারিদ ভারী শ্বাস ফেলল। তারপর রাতে জেগে দুজনের কথা বলল আরও ঘন্টা খানেক সময়। তারপর ডায়াল কলে থেকে একটা সময় দুজন ঘুমিয়ে পড়ল। ফোনের ওপাশের মেয়েটি আগে ঘুমিয়েছিল কথা বলতে বলতে।
সেজন্য মারিদ আর কল কাটল না, বরং মারিদ কেন যেন অপরিচিতা ভারী নিঃশ্বাসের শব্দ ভালো লাগলো। মনে হচ্ছে অপরিচিতা তার পাশেই ঘুমাচ্ছে। মারিদ বিছানায় উপর হয়ে শুতে শুতে ফোনের স্পিকার বাড়ালো। তীব্র ঘুমে সেও ঘুমিয়ে যেতে যেতে শুনল ফোনের ওপাশের অপরিচিতা ঘন শ্বাস। তারপর এভাবে দিন যাচ্ছে, রাত পোহাচ্ছে। প্রেম করবে না করে অপরিচিতা মেয়েটি দিন দিন মারিদের প্রতি পজিটিভ হয়ে উঠল। মুখে ভালোবাসি না বললেও দুজনের মধ্যে অদৃশ্য সম্পর্ক গড়ে উঠল ততদিনে। খাওয়া দাওয়া ঘুম সকল খবরে রাখা হয় একে অপরের। অথচ অপরিচিতা মারিদকে নিজের পরিচয় তখনও জানায়নি। এর মাঝে মারিদ সেদিন সকালে অফিসে যাওয়ার পথে তনিমার চিঠির উত্তর পাঠালো। তারপর থেকে মারিদের সঙ্গে তনিমার বেনামে চিঠি আদান প্রদান হতে লাগলো। রাতে ফোন আলাপ আর দিনে সাপ্তাহিক চিঠির মাধ্যম হয়ে উঠল মারিদের জীবন ধারাবাহিক নিয়ম। এই ধারাবাহিকতা মারিদের জীবন চলল আরও 3 মাস। কেউ কারো খবর জানে না। তনিমা জানে না ওর চিঠি সোহাগের জায়গায় কার কাছে যাচ্ছে। আর মানিক জানে না অপরিচিতা নামক মানুষটি কে, কার সাথে সে কথা বলছে। কেমন একটা ঘোলাটে গোলক ধাঁধায় ফেসে গেল 3টি জীবন। আর এই শুরুটা হয়েছিল অপরিচিতার ফোন থেকে, আর শেষটা হলো অপরিচিতার ফোনে। এই সেদিন বিকেলে মারিদ ওর অফিস মিটিংয়ে বসেছিল। সঙ্গে তার বাবা চাচারাও ছিল। যেহেতু বোর্ড মিটিং ছিল তাই মারিদের ফোনটি সাইলেন্ট ছিল। বিকাল তখন 4টে নাগাদ হঠাৎ অপরিচিতার কল তার ফোনে অনবরত আসতে লাগলো। ভোঁ ভোঁ কম্পনে মারিদ টেবিলের ওপর ফোনটি দেখেও বারবার সাইড বাটন চেপে সাইলেন্ট করে দিচ্ছিল। যেহেতু মিটিং ছিল সে কলটা রিসিভ করতে পারছে না। মারিদ খুব স্বাভাবিকভাবে কলটা সাইলেন্ট করে দিলেও খুব অস্বাভাবিকভাবে অপরিচিতার কল আসতেই লাগলো। মারিদ ফোনটি উল্টে দেওয়া সে দেখল না। মারিদের মিটিং আরও 40 মিনিট পর শেষ হতেই সে ফোনটি হাতে নিল। ফোনের লাইট অন করে দেখল বিগত 40 মিনিটে অপরিচিতার কল এসেছে 106টি। এত ফোন কল দেখে মারিদের ভিতরটা যেন মুচড়ে উঠল। দ্রুততার সঙ্গে কল করতে গিয়ে তৎক্ষণাৎ ফোন আসলো অপরিচিতার নাম্বার থেকে। মারিদ ফোন রিসিভ করে কানে তুলতে ফোনের ওপাশ থেকে একটি অস্থির উত্তেজিত গলা শোনালো। অপরিচিতার হাঁপানো গলা ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচান ব্যবসায়িক সাহেব, প্লিজ আমাকে বাঁচান। ওরা আমাকে মেরে ফেলবে। আমি মরতে চাই না, প্লিজ আমাকে বাঁচান। আমি অনেক বড়। ওই মাইয়াটারে ধর, হারামজাদির বাচ্চা, যেন পালাইতে না পারে, ধর ধর। অপরিচিতার কান্না আর ফোনের ওপাশে পুরুষালী কণ্ঠে মারিদের মস্তিষ্ক তড়াক করে উঠল। আর অপরিচিতার বিপদ আছে বুঝতে পেরে মারিদ দিশেহারা ভঙ্গিতে উত্তেজিত গলায় বলল, অপরিচিতা, কি হয়েছে আপনার? কোথায় আছেন আপনি? আমাকে লোকেশন বলুন, আমি এক্ষুনি আসছি। হ্যালো হ্যালো। মানুষের হয়েছে আর অপরিচিতার দৌড়ানো শব্দ মারিদের কানে তেমন কিছুই এলো না। দিশেহারা মারিদ অস্থির উত্তেজিত ভঙ্গিতে জেদি গলায় আহ বলে চিৎকার করতে পাশের কেবিন থেকে মারিদের বাবা, চাচা, রিপাত, মারিদের অ্যাসিস্ট্যান্ট সহ সবাই দৌড়ে এলো। মারিদ তখনও কানে ফোন নিয়ে অপরিচিতা অপরিচিতা বলে চিৎকার করে ডাকছে। মারিদের বাবা নিজের ছেলেকে পাগলের মতো আচরণ করতে দেখে তিনিও দৌড়ে মারিদকে শান্ত করতে বারবার তিনি অস্থির হচ্ছিলেন। এর মাঝে হঠাৎ অপরিচিতার গলা শোনা গেল। ঝরঝর করে কাঁদতে কাঁদতে মারিদকে আকুতি স্বরে বলল, আমি আর কতক্ষণ বাঁচবো জানি না। অলরেডি একটা গুলি খেয়ে দৌড়াচ্ছিলাম। এতক্ষণ আর আপনাকে ফোন দিচ্ছিলাম, আপনি আমার ফোন তুলছিলেন না বলে বারবার আল্লাহকে ডাকছিলাম। মরে যাওয়ার আগে অন্তত শেষবার আপনার সাথে একটু কথা বলতে চাই। ভীষণ ভালোবাসি আপনাকে, এতটা ভালোবাসি যতটা ভালোবাসলে আপনার জন্য আবার বাঁচতে চাইব। আমাকে ক্ষমা করবেন। আমি কথা রাখতে পারলাম না। অপরিচিতের কথা মারিদের গলায় চেপে আসলে তীব্র বুক ফাটা আর্তনাদে। হাহাকার বুকে জমল চোখের কোণে। একটু করে বলল, যান প্লিজ। মারিদের অসহায় আর্তনাদ চোখে পড়ার মতো ছিল। উপস্থিত সকলে মারিদের দিকে তাকিয়ে। এরই মাঝে শোনা গেল ফোনের ওপাশ থেকে কতগুলো পুরুষের হইচই। কে একজন চিৎকার করে বলছে, ওই শালিরে মিলে গুলি কর, গুলি কর, মাইরা দে, মাইরা দে। লোকগুলো চিৎকারের সঙ্গে পরপর গুলির শব্দ শোনা গেল। সেই সাথে শোনা গেল অপরিচিতার গগন কাঁপানো চিৎকার। তারপর সঙ্গে সঙ্গে টুট করে ফোনটি কেটে গেল। হয়তো ফোনটি হাত থেকে পড়ে ভেঙে গেছে তাই। অপরিচিতা কল বিচ্ছিন্ন হতে মারিদের অস্থির ও উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল, শিট শিট শিট, আপনি এভাবে হারাতে পারবেন না অপরিচিতা। আমার এখনও আপনাকে দেখা বাকি, কথা বলা বাকি, আপনার সাথে সারাটা জীবন পথ চলা বাকি। আমাকে মাঝ পথে ফেলে এভাবে হারিয়ে যেতে পারেন না। আমি তা হতে দেব না।
মারিদের কথাগুলো আওড়াতে আওড়াতে কম্পিত দুহাতে বারবার বসন্তের পাখি নামের নাম্বারটি কল মেলাচ্ছে। প্রতিবারে সেই নাম্বার থেকে শোনা যাচ্ছে, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। দ্য নাম্বার ইউ ডায়াল ক্যান নট। পরপর এতটুকু কথা ফোনের ওপাশ থেকে শোনা যায়। যেতে মারিদ রেগে জেদ ফের আর্তনাদে চিৎকার করে উঠল, শিট শিট। অপরিচিতা অতি প্রিয় কিছু হারানোর ভয়ে মারিদ দিশেহারা হয়ে উঠল। হাতের ফোনটার আগে সজোরে আছাড় মারল মেঝেতে। মুহূর্তে ফোনটি ছত্রভঙ্গ হয়ে যায়। যন্ত্রাংশগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। মারিদকে ঘিরে দাঁড়িয়েছিল তার বাবা সৈয়দ মাহবুব আলম। মারিদের কি হয়েছে, কেন সে এমন করছে সেটা তিনি বুঝতে না পারলেও ছেলের আর্তনাদে তিনিও ভীত। ওনার একটি মাত্র ছেলে মাহবুব আলম। মারিদ পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে বারবার অস্থির ভঙ্গিতে বলে উঠলেন, আব্বা আপনি শান্ত হন, অস্থির হবেন না। কি হয়েছে আপনার আমাকে বলুন, আমি আছি আপনার পাশে, সব ঠিক হয়ে যাবে। আপনি প্লিজ শান্ত হন। মাহবুব আলম একজন উচ্চশিক্ষিত ব্যবসায়িক মানুষ। পেশাগত জীবনে তিনি বেশ শক্ত ও গম্ভীর প্রকৃতির মানুষ হলেও যখন পরিবার কথা আসে তখন তিনি বেশ নমনীয়, স্বজনপ্রিয় হয়ে যান। বিশেষ করে যখন প্রসঙ্গ ওনার ছেলে মারিদের আসে তখন তিনি আরও নমনীয় ও বন্ধুসুলভ হয়ে ওঠেন। একটি মাত্র ছেলে, ওনার অবহেলা করা প্রশ্নই ওঠে না। বরং মাহবুব আলমের ধারণা মারিদের মতো হীরের টুকরো ছেলে লাখে নয় কোটিতে একটি হয়। আল্লাহ অশেষ দয়াতে তিনি মারিদের মতো সুপুত্র দান করেছেন, তাই তিনি ওনার ছেলের প্রতি খুবই যত্নশীল। মাহবুব আলমের কথা শেষ হতে না হতেই শোনা গেল রিপাতের গলা। সেও খানিকটা অস্থির ভঙ্গিতে মারিদকে প্রশ্ন করে বলল, কি হয়েছে মারিদ, তুই এমন করছিস কেন? কার ফোন ছিল? কি হয়েছে আমাদেরকে বল, আমরা আছি তোর পাশে। মারিদের ব্যক্তিগত সহকারী হাসিব, সেও আবার সাথে সাথে মারিদের কেবিনে দাঁড়িয়েছিল। সবার মতে হাসিবের চোখে মুখে কৌতূহল তীব্র। মারিদ কানে ফোন পেয়ে এতটা অস্থির উত্তেজিত হচ্ছে সেটা জানার আগ্রহ আরও বেশ, কিন্তু উপস্থিত সবাইকে ডেঙ্গিয়ে প্রশ্ন করার মতো সাহস হাসিবের নেই। মারিদ কারো ফোনের কথা উত্তর না দিয়ে বরং চট করে টেবিলের উপর থেকে কলম নিয়ে এক টুকরো কাগজে অপরিচিত নাম্বারটি লিখল কম্পিত হাতে। সেটি তৎক্ষণাৎ হাসিবের নিকট বাড়িয়ে দিতে দিতে বলল, আমার এই নাম্বার লাস্ট লোকেশন চাই হাসিব, সময় 5 মিনিট, দ্রুত কর। জি স্যার। মারিদের হাত থেকে কাগজের টুকরো নিয়ে নাম্বার হাসিব দ্রুত বের করে যেতে মারিদের দুহাত মাথা চেপে চেয়ারে বসল। মারিদ চাইলে দৌড়ে অপরিচিতার কাছে পৌঁছাতে পারছে না, আর না অপরিচিতাকে বাঁচাতে পারছে। মারিদ অপরিচিতা কোথায় আছে, কিভাবে আছে, সে কে, মারিদ কিছুই জানে না। এই না জানার কারণে আজ মারিদ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। মারিদের অপরিচিতাকে কারা অ্যাটাক করেছে, কেন করেছে, কি হয়েছে তার সাথে, এসবে কিছু মারিদ জানে না। অস্থির দিশেহারা মারিদ আজ মনে হচ্ছে এতদিন অপরিচিতার পরিচয় না জেনে সে মস্ত বড় ভুল করেছে। অপরিচিতার ফ্যান্টাসি রক্ষা করতে গিয়ে সে জানতেই পারল না সে কার সাথে এতদিন কথা বলেছে। ফোনের ওপাশের মানুষটা আসলে কে ছিল? উফ, মারিদের মতো একজন বিচক্ষণ মানুষ কিভাবে এত বড় বোকামি করল? অপরিচিতা না হয় ফ্যান্টাসির জন্য মারিদের সাথে লুকিয়ে রেখেছিল, কিন্তু মারিদ সে যে কোনো ফ্যান্টাসি রক্ষা করেনি, তাহলে সে কেন অপরিচিতার অজান্তে তার তথ্য নিজের কাছে রাখল না? মারিদ চাইলেই তো আরও আগে অপরিচিতার সব তথ্য নিজের কাছে রাখতে পারত। অপরিচিতার পরিচয় জেনে অপরিচিতার থেকে বিষয়টি লুকিয়ে রাখল, হয়তো আজ অপরিচিতার বিপদে এভাবে হাত গুটিয়ে বসে থাকতো না, বরং এতক্ষণে মারিদে অপরিচিতার লোকেশন অনুযায়ী সেখানে চলে যেতে পারত। মারিদ আলতাফ ভীষণ বড় ভুল করেছে, আর সেই ভুলের শাস্তি স্বরূপ অপরিচিতাকে হারাতে বসেছে। আল্লাহ না করুক যদি মারিদের অপরিচিতাকে সে চিরতরে হারিয়ে ফেলত। অপরিচিতাকে হারানোর তীব্র ভয়ে মারিদ দুহাত নিজের চুল টেনে পুনরায় চিৎকার করে উঠল, চেয়ার ছেড়ে। যেদি ভঙ্গিতে দুহাত সজোরে ছিটকে ফেলল টেবিলের উপরে রাখা অফিসের ফাইলপত্রগুলো। মারিদ হঠাৎ পাগলের মতো আচরণ করতে দেখে রিপাত এগিয়ে এসে মারিদের বাধা দিতে চাইলে মারিদ দুহাত ধাক্কা মারল রিপাতকে। হঠাৎ ধাক্কায় রিপাত তাল সামলাতে না পড়ে ছিটকে কয়েক কদম দূরে সরে যেতে তৎক্ষণাৎ এগিয়ে এলেন মাহবুব আলম। তিনি দু হাতে মারিদকে জড়িয়ে ধরতে পাশ থেকে একইভাবে জড়িয়ে ধরল মারিদের ছোট চাচা সৈয়দ
মকবুল আজম। দুজন মারিদকে জড়িয়ে ধরায় মারিদ গর্জন করে চিৎকার করল, দিশেহারা হয়ে আড়ালো, আমার সবটা শেষ হয়ে যাচ্ছে বাবা, আমার অপরিচিত বিপদে আছে, অথচ আমি কিছুই করতে পারছি না। আমার এই ব্যর্থতা আমাকে পাগল বানাচ্ছে, সব কিছু ধ্বংস করে দিতে মন চাইছে। প্লিজ বাবা, সেভ হার, আই কান্ট লিভ উইদাউট হার, আই কান্ট। মারিদের কথা শেষ হতে না হতে মাহবুব আলম অস্থির ভঙ্গিতে বলল, আব্বা আপনি শান্ত হন, আমাকে বলুন কে আপনার অপরিচিতা, কার বিপদ হয়েছে, আমি এক্ষুনি পুলিশ ফোর্স পাঠাচ্ছি সেখানে, দরকার পড়লে আমিও যাব। তারপরও আপনি উত্তেজিত হবেন না, আপনার বাবা আপনার পাশে আছে, আপনি একা নন। জেদি মারিদ কাঠ হয়ে দাঁড়িয়ে রইল, বাবা চাচা কিংবা রিপাতের কারো কথা কোনো উত্তর করল না। আর মারিদের জেদি ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে মাহবুব আলম মারিদকে ছেড়ে দিলেন। বারবার মারিদের শরীর স্পর্শ করে সান্ত্বনা দিচ্ছেন, এটা সেটা বলে, অথচ মারিদ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে, চোখ দুটো ক্রমশই রক্তিম হয়ে উঠেছে, অতি জেদে চোয়াল শক্ত করে দুহাত মুঠোয় পিষছে, কারো কথা কানে যাচ্ছে না তার। মারিদের এই মুহূর্তে হাত গুটিয়ে বসে থাকার ভিতর থেকে তোলপাড় করছে। এর মাঝে 10-12 মিনিটের মধ্যে হাসিব পুনরায় ফিরে আসলো, হাতে এক টুকরো কাগজ, তাতে একটি ঠিকানা। দ্রুততা হাসিব সেটি মারিদের দিকে বাড়িয়ে দিতে বলল, স্যার আপনার দেওয়া নাম্বারটির লাস্ট লোকেশন দেখাচ্ছে যশোর জেলায় মনিরামপুর থানায় খানপুর গ্রাম বাজারের আশেপাশে কোথাও একটা হবে। যশোর জেলায় নামটা শুনতে মারিদ অবিশ্বাস্য নজরে তাকালো হাসিবের দিকে। হাসিবের বলা ঠিকানা যেন মারিদের বিশ্বাস হয়নি এমন, কারণ এতদিন মারিদ মনে করেছিল তার অপরিচিত হয়তো ঢাকা বাসিন্দা এবং সে মারিদের আশেপাশে কোথাও একটা থাকে। এই জন্য অপরিচিত মারিদের সামনে আসতে চাইতো না ভয়, বরং নিজেকে লুকিয়ে রাখতে চাইতো। কিন্তু এখন লোকেশন টেস্ট করতে গিয়ে বেরিয়ে আসলো মারিদের অপরিচিত ঢাকার মধ্যে নয়, বরং যশোর জেলায় আছে। আচ্ছা, মেয়েটা যশোরে কেন গিয়েছিল বেড়াতে, নাকি মেয়েটার বাড়ি যশোরে? মারিদের এত প্রশ্নের উত্তর কে দেবে? তাছাড়া ঢাকা থেকে এত দূরে যশোরে চাইলে মারিদ চট করে পৌঁছাতে পারবে না, এতে সময়ের প্রয়োজন। এত সময় তো মারিদের নেই। মারিদ অপরিচিতের বিপদ আছে আর মারিদের সময় মতো পৌঁছাতে পারছে না বলেই দিশেহারা। মারিদ অস্থির উত্তেজিত ভঙ্গিতে হাসিবকে ফের আদেশ করে বলল, হাসিব হেলিকপ্টার খবর দে, আমি যশোর যাব, সঙ্গে এই নাম্বার ব্যবহারকারী সকল ডিটেলস বের কর, কে বা কারা এই সিম ব্যবহার করত তার সকল তথ্য চাই আমার, কোনো কিছু যেন বাদ না পড়ে। জি স্যার। মারিদের কথায় সম্মতি জানিয়ে হাসিব তৎক্ষণাৎ চলে গেল। হাসিব যেতে যেতে কল করে লোক লাগালো ফের কল সেন্টারে। মারিদের দেওয়া নাম্বারটা দিয়ে বলল যেন রেজিস্ট্রেশন করা সিমের ব্যবহারকারীর সকল তথ্য জরুরি ভিত্তিতে তাকে পাঠাতে, সেই সাথে হেলিকপ্টারকে খবর দিতে। সময় নিয়ে মারিদের বিল্ডিংয়ের ছাদে উপস্থিত হলো একটি হেলিকপ্টার। মারিদ পূর্ব থেকে ছাদে উপস্থিত থাকায় সে তৎক্ষণাৎ দৌড়ালো সেদিকে। মারিদের পেছন পেছন রিপাত আর হাসিব দুজনেই উঠল। হেলিকপ্টারটি আকাশে উড়ে যেতে মাহবুব আলম সেদিকে তাকিয়ে রইল চিন্তিত মুখে। মারিদ কোথায় গেছে তিনি জানেন, তারপরও ছেলের জন্য তিনি বেশ চিন্তিত। যদিও রিপাত হাসিব গিয়েছে সঙ্গে, তারপরও তিনি তার মেজ ভাই সৈয়দ রবিউল শাহের ফোন করে মারিদের কথা জানালেন। সেই সাথে বললেন যশোরে মনিরামপুর থানায় যোগাযোগ করে সহযোগিতা চাইতে, বিশেষভাবে যেন মারিদকে থানা পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করে। হলো তাই। মারিদ যশোরে পৌঁছানোর আগে তার চাচা যশোর জেলার মনিরামপুর থানা সহ আরও বেশ কিছু থানায় ফোন করে জানালে মারিদের বিশেষ খেয়াল রাখতে। অথচ দিশেহারা মারিদ যশোরে পৌঁছাতে পৌঁছাতে সময় তখন সন্ধ্যা 7টা পার হয়ে গেল। অপরিচিতের ফোন এসেছিল 4:45 আর মারিদ যশোরে পৌঁছালো 7:15। প্রায় 2 ঘন্টার মতো সময় লাগলো এর মাঝে। এত সময় নিশ্চয়ই মারিদের অপরিচিতাকে বাঁচানো সম্ভব নয়। তারপরেও মারিদ লোকেশন অনুযায়ী প্রথমে মনিরামপুর থানায় নামলো। পুলিশ ফোর্স সহ গাড়ি নিয়ে বের হলো লোকেশন অনুযায়ী খানপুর গ্রামে বাজারের সম্মুখে। চাঁদবিহীন আকাশে সন্ধ্যায় 7টার সময় কেমন গা ছমছম পরিবেশ দেখাচ্ছিল গ্রামের রাস্তাগুলোতে। মানুষের হাতে টর্চ নিয়ে যাতায়াত করছে। এর মাঝে একত্রে পুলিশের 5-6টি জিপ গাড়ি থামতে দেখা যাতায়াতকারী মানুষগুলো সেদিকে তাকাচ্ছে ভয়ে ভয়ে। থানার ওসি নিজে মারিদের সঙ্গে এসেছেন। ওপর থেকে অর্ডার এসেছে যেন মারিদের সঙ্গে তারা মেয়েটির সন্ধান করে। 24 ঘন্টার আগে কোনো কিডন্যাপিং কেস হাতে নেওয়া হয় না তাদের।
অথচ মারিদ আলতাফের টাকা আর ক্ষমতার জোরে একটি দুটি পুলিশ নয়, পুরো পুলিশ ফোর্স এসেছে মারিদের আলতাফের সিকিউরিটি হয়ে। অন্ধকার রাস্তায় পরপর এত গাড়ির আলোয় আলোকিত পরিবেশ, গম গমে বুটের শব্দে সারিবদ্ধভাবে একত্রে বন্দুক হাতে পুলিশ ফোর্স রাস্তায় নামতে চারপাশে কোলাহলপূর্ণ পরিবেশ সৃষ্টি হলো। মারিদের পাশাপাশি ওসি সাহেব দাঁড়ালেন। হাসিবের হাতে আইফোনের একটি ট্যাব নেওয়া, তাতে অপরিচিত নাম্বারটির লাস্ট লোকেশন দেখাচ্ছে এখানকার আশেপাশে। 40-এর অধিক পুলিশ হাতে হাতে বন্দুকের পাশাপাশি যান্ত্রিক টর্চ লাইটও নেওয়া। অন্ধকার রাস্তায় তীব্র কোলাহলপূর্ণ পরিবেশ সৃষ্টি হলো তখনই। অশান্ত মারিদ রাস্তায় নামতে চারপাশে সজাগ দৃষ্টি ঘোরালো। রাতের আধারে পরিবেশ বোঝা দায়। এই স্থানে যদি আজ বিকেলে 4টা নাগাদ কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই গ্রামবাসীরা জানবে। তাই সে অনুসন্ধান করে মারিদের আশেপাশে তাকাতে তাকাতে ওসির উদ্দেশ্যে বলল, আপনাদের টিমের পুলিশদের 5টি দলে বিভক্ত হয়ে যেতে বলুন। একটা টিম আমাদের সাথে থাকবে, বাকিগুলো এলাকায় ছড়িয়ে পড়তে বলুন। সবাই একত্রে থাকলে কাজ হবে না, যা করার দ্রুত করুন, কুইক। ওসি রাহেদ সাহেব মারিদের কথা অনুযায়ী তাই করলেন। আগত পুলিশ টিমকে 5টি দলে বিভক্ত করে 4 দল পুলিশকে পাঠানো হলো গ্রামের চারদিকে, লোকেশন অনুযায়ী গ্রামের ভিতর গিয়ে মেয়েটিকে সন্ধান করতে। অপর একটি দল নিয়ে ওসি সাহেব মারিদের সঙ্গে সঙ্গে সামনে এগোলে কিছু দূরে হাঁটতে সামনে দেখা গেল একজন অর্ধবয়স্ক লোককে, টর্চ হাতে বাজার থেকে বাড়ি ফিরে যাচ্ছিলেন। এর মাঝে ওসি সাহেব লোকটিকে দাঁড় করিয়ে কৌশলে কথা চালালো। লোকটির নাম ঠিকানা জেনে প্রশ্ন করে বলেন, আপনি তো এই গ্রামের লোক, তাই না মাহফুজ আলী? জি স্যার। তা আপনার বাড়ি কোন দিকে? সহজ সরল মাহফুজ আলী আঙ্গুল তুলে সামনে দেখিয়ে বলল, এই তো স্যার একটু সামনেই। মাহফুজ আলীর কথায় ক্রিমিনাল মাইন্ডের ওসি সাহেব বললেন, আজ বিকেল আপনি কই ছিলেন, বাড়িতে নাকি বাজারে? জি স্যার, বাজারেই ছিলাম। পরপর বয়স্ক লোকটির কথায় ওসি সাহেব বয়স্ক মাহফুজ আলীর কাঁধে হাত রেখে বন্ধুসুলভ আচরণ করে বললেন, বাজার থাকলে তো আপনি বলতে পারবেন আজ বিকেলে 4টে নাগাদ এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা, মানে চুরি ডাকাতি কিংবা কেউ কিডন্যাপ, এমন কোনো ঘটনা ঘটেছে আজ? ওসির কথায় বেশ থমথমে মুখে মাহফুজ আলী বলল, না স্যার, এমন কোনো ঘটনা ঘটতে শোনা যায়নি আজ। আমি তো সারাবেলা বাজারেই ছিলাম, কিন্তু এমন কোনো ঘটনা ঘটতে শুনি নাই স্যার। আপনি সত্যিটা বলছেন নাকি কারো ভয়ে মিথ্যা বলছেন, কোনটা? আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে। আজ বিকেল 4টে নাগাদ আপনাদের গ্রাম থেকে একটা মেয়ে নিখোঁজ হয়েছে। মিথ্যা বললে কিন্তু ফেঁসে যাবেন আপনি। ওসি সাহেবের কথা এবার খানিকটা ভয়ভীত দেখালো বয়স্ক মাহফুজ আলীকে। তিনি সত্যি জানেন না আজ বিকেলে তাদের গ্রামে কেউ নিখোঁজ হয়েছে কিনা। ভয়ভীত মাহফুজ আলী থমথমে মুখে ফের এই স্বীকারোক্তি দিয়ে বলল, দারোগা স্যার, আমি সত্যি বলেছি। আমার জানা মতে আজ আমাদের গ্রামে এমন কোনো ঘটনা ঘটতে শুনি নাই। তারপরেও যদি আমার অজান্তে কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি বলতে পারবো না স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলুন আমরা বাজার থেকে ঘুরে আসি, আসুন। পুলিশের নজর সব কিছুর উপর থাকে, আর সেই নজরে অপরাধী নিরপরাধী সকলে সন্দেহের তালিকায় রাখা হয়। এই যেমন নিরীহ মাহফুজ আলীও রেহাই পেল না। সবে চায়ের দোকানের আড্ডা ছেড়ে বাসায় যাচ্ছিল মাহফুজ আলী। এর মাঝে হঠাৎ করে পুলিশ তাকে দাঁড় করিয়ে একে একে কথা চালিয়ে এখন আবার মাহফুজ আলীকে নিয়ে সঙ্গে যাচ্ছেন। আর এই ব্যাপারটা মাহফুজ আলীর ভীষণ ভয়ভীত। গ্রামের সহজ সরল মানুষ সে, এসব পুলিশের তল্লাশি ভয় পায়। তারপরও তিনি ভয়ে ভয়ে পুলিশের সঙ্গে গেলেন। দিশেহারা মারিদকে এখন বেশ শান্ত গম্ভীর দেখাচ্ছে। মারিদের মুখে দেখে তার মনের অবস্থা বলা মুশকিল। এই যে বয়স্ক মাহফুজ আলী মারিদের অপরিচিতের খোঁজ দিতে পারল না, এতে মারিদের ভেতরে তোলপাড় অবস্থা কাউকে বোঝানোর মতো না। সে চায় যে সবকিছু তোলপাড় ও ধ্বংস করে অপরিচিতাকে খুঁজে বের করতে। মারিদ দুহাত শক্ত মুঠোয় পিষে নিজেকে কন্ট্রোল করলো। রিপাত ওসি সাহেবের অপর পাশে দাঁড়িয়ে, হাসিব মারিদের পিছন পিছন হাঁটছে মারিদের অফিসিয়াল ফোনটা নিয়ে, অন্য হাতে আইফোন ট্যাব নেওয়া। মারিদের নিজের ফোনটা তো বিকেলে ভেঙে ফেলেছে, সেজন্য মারিদের পরিবারের সঙ্গে সে এই ফোনে যোগাযোগ করছে। মারিদের বাবা সৈয়দ মাহবুব আলম থেকে শুরু করে মারিদের মেজো চাচা, ছোট চাচা কিছুক্ষণ পর পর হাসিবকে ফোন করে মারিদের খোঁজ চাচ্ছেন। সাথে মারিদের অনুসন্ধানকৃত মেয়েটিকে খোঁজ পেয়েছে কিনা সেটাও জানতে চাচ্ছেন। এতে বরাবরই হাসিব একে উত্তর হচ্ছে মেয়েটির সন্ধান তারা এখনো পায়নি, পেলে অবশ্যই জানাবে।
অথচ এর মাঝে হাসিবের হাতের ট্যাবটি মারিদের দেওয়া অপরিচিত নাম্বারে সকল তথ্য সেন্ট্রাল কল থেকে তাদের কলে পাঠালো। তথ্যটি দেখে হাসিব খানিকটা কপাল কুঁচকাল। অ্যাড্রেসে সিলেট দেওয়া, যশোর থেকে এখন আবার সিলেট। ব্যাপারটা কেমন এলোমেলো লাগছে হাসিবের। তারপরও সে মারিদকে ডাকল না, বরং মেয়েটির খোঁজ করা শেষ মারিদে এই তথ্য দিবে ভেবে সেও মারিদের পিছন পিছন গ্রাম বাজারে পৌঁছালো। গ্রাম্য বাজার হওয়ায় সন্ধ্যা 7টে নাগাদ বেশ ভালোই মানুষ উপস্থিতি ছিল বাজারে। দোকানপাট তখন সব খোলা, মানুষের আনাগোনা ও কোলাহল বেশ। এলাকার মাহফুজ আলীকে নিয়ে থানার ওসি গ্রামে বাজারে প্রবেশ করতে মানুষের মধ্যে হইচই পড়ে গেল এলাকায় পুলিশ এসেছে বলে। গ্রামের বাজারে তখন এলাকার চেয়ারম্যানও উপস্থিত ছিল। তিনি থানার ওসির সঙ্গে বেশ কিছু নতুন মুখ দেখে চায়ের দোকান থেকে বেরিয়ে আসলেন। ওসি সাহেব চেয়ারম্যানের সঙ্গে হাত মেলাতে মেলাতে কৌশলে বললেন, কি চেয়ারম্যান সাহেব, এলাকার খবর কি? শুনলাম আপনাদের এলাকায় নাকি মেয়ে নিখোঁজ হচ্ছে, ব্যাপারটা কি সত্যি? না স্যার, আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনা ঘটতে শোনা যায়নি। চেয়ারম্যান সাহেবের কথায় ওসি সাহেব বেশ রসিয়ে রসিয়ে বলল, শাক দিয়ে মাছ ঢাকতে চাচ্ছেন চেয়ারম্যান সাহেব, এতে লাভ হবে মনে করেন? বিড়াল কিন্তু গন্ধ শুকে চলে এলো, এবার সামলাবেন কিভাবে? স্যার, আমরা কেউ আপনাকে মিথ্যা বলছি না। আমি বাদে আমার এলাকায় অনেকেই উপস্থিত আছে এখানে। আপনি চাইলে এখানে উপস্থিত সকল এক এক করে জিজ্ঞাসা করতে পারেন, সবাই একই কথা বলবে। চেয়ারম্যান সাহেবের কথায় ওসি সাহেব ফের রসিয়ে রসিয়ে বলল, সবাই একই কথা বলবে কি না এটা আপনি ঠিক করে দিচ্ছেন কেন চেয়ারম্যান সাহেব? কে কি বলবে সেটা তো আপনি ঠিক করবেন না, তাই না? তাই না? আপনার আসল নকল পরে দেখাবো চেয়ারম্যান সাহেব। আগে আমরা আসামি দেখি, তারপর না হয় আপনাকে দেখব। নাকি আপনিই আসামি, কোনটা? ওসি সাহেবের কথায় চেয়ারম্যান সাহেব আরও কিছু বলতে চাইলেন, কিন্তু মারিদ কথার মাঝে বাধা দিয়ে শক্ত চোয়ালে দাঁত পিষে ওসি সাহেবের উদ্দেশ্যে বলল, ওই লোক আমাদের টাইম ওয়েস্ট করেছে। ওসি সাহেব, আপনি সামনে এগোন। মারিদের কথায় চেয়ারম্যান সাহেব শুকনো দৃষ্টিতে তাকালো মারিদের দিকে। অবজ্ঞায় তিনি আর কিছু বলতে চাইলেও মারিদ শুনতে চাইল না, বরং ভিড় ঠেলে মারিদ সামনে এগোতে মারিদকে অনুসরণ করলো বাকিরা। মারিদ সামনে এগোতে এগোতে হাসিবের দিকে হাত বাড়িয়ে দিতে হাসিব নিজের হাতের ট্যাবটি মারিদের হাতে তুলে দিল। মারিদ ট্যাবের দেখানো লোকেশন জুম করে সামনে এগোলো। পুরো এলাকার বাজারে তল্লাশি করে অপরিচিতের সন্ধান কেউ দিতে পারল না। অবশেষে মারিদ ওসি সাহেবকে দিয়ে এলাকাবাসীকে লোভ দেখালো যে বা যারা মারিদের অনুসরণকৃত মেয়েটির খোঁজ দিতে পারবে তাদের নগদ 30 লাখ টাকা দেওয়া হবে বলে নির্ধারণ করলো। টাকার লোভে এলাকাবাসীদের মাঝে হইচই দেখা গেল। পুলিশ ফোর্সের সঙ্গে পুরো এলাকাবাসীও মারিদের অপরিচিতের খোঁজে নেমে পড়ল। খানপুর গ্রামের আশেপাশে গ্রামগুলোতেও মানুষ ছড়িয়ে পড়ল শত শত। রাতভর এলাকা জুড়েও আশেপাশে এলাকায় অপরিচিতার তল্লাশি চলল, অথচ দুর্ভাগ্যবশত কেউ মারিদের অপরিচিতার খোঁজ দিতে পারল না। শত শত হাজার হাজার এলাকাবাসীর খোঁজাখুঁজিতেও অপরিচিতের বিন্দুমাত্র তথ্য বেরিয়ে আসলো না। মারিদের টাকা দুহাতে খরচ করতে দেখা গেল হাসিব ও রিপাতকে। এলাকাবাসী যে যার অপরিচিতার খোঁজে নেমেছে, তাদের সবাইকে কিছু অর্থসহ খাবার দেওয়া হচ্ছে পুলিশের মাধ্যমে। এই কার্যকর্ম চলল রাত 3টা নাগাদ। মারিদ এলাকার বাজারে একটা বেঞ্চে মাথা নুয়ে শক্ত হয়ে বসে। চারপাশে শুধু একই গুঞ্জন, আদৌ মারিদের অনুসন্ধানকৃত এমন কোনো মেয়ে আছে কিনা। তাছাড়া যদি সত্যি খানপুর গ্রামে কোনো মেয়ের উপর অ্যাটাক করা হতো, তাহলে এলাকাবাসীর মধ্যে কারো না কারো চোখে পড়ত বিষয়টা। অথচ গ্রামবাসীদের কথা অনুযায়ী তাদের গ্রামে আজ এমন কোনো ঘটনা ঘটতে শোনা যায়নি। নেই নেই নেই, অপরিচিতার খোঁজ কোথাও নেই। হঠাৎ করে যেন মেয়েটি গায়েব। শক্ত কাঠ হয়ে বসে থাকা মারিদ মনের অবস্থা বোঝা দেয়। রিপাত বিকেল থেকে দৌড়াদৌড়ি করতে করতে এখন সে বেশ ক্লান্ত। রাত তখন 3:10। রিপাত ক্লান্তিতে মারিদের পাশাপাশি একটা বেঞ্চে বসতে বসতে বলল, আমার মনে হয় না তোর অপরিচিতা নামে কোনো মেয়ের ওপর আজ এই গ্রামে অ্যাটাক হয়েছে। যদিও এমন কিছু হতো, তাহলে হাজার হাজার গ্রামবাসীর মধ্যে কারো না কারো নজরে সেটা অবশ্যই পড়তো, তাই না? একটা মেয়ের ওপর দিনের বেলা কেউ গুলি করেছে আর সেটা কেউ দেখবে না, এমনটা তো হওয়ার কথা না মারিদ। তুই মেয়েটাকে আবার কল করে দেখবি ফোন যায় কিনা। রিপাতের কথায় মারিদের ছোট উত্তর আসলো, তখনই ফোন বন্ধ। মারিদের কথায় রিপাত বেশ চিন্তিত ভঙ্গিতে বলল, আমি আসলে কাহিনীটা বুঝতে পারতেছি না মারিদ।
মেয়েটার চিৎকার, গুলির শব্দ, লোকদের হইচই, এসব কিছু আমিও শুনেছি। আবার মেয়েটার ফোনের লাস্ট লোকেশন এই এলাকা দেখাচ্ছে, অথচ এখানে এসে মেয়েটির কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। গোটা 5 এলাকায় আমাদের মানুষ ছড়িয়ে পড়েছে, কারো মুখে শুনলাম না এমন কোনো ঘটনা ঘটছে আজ। স্ট্রেঞ্জ, তোর কাছে বিষয়টা ঘোলাটে লাগছে না? নিশ্চুপ মারিদ মাথা নুয়ে তখন রিপাতের কথাগুলো শুনল। মারিদ হা বা না উত্তর করতে না দেখে রিপাত বুঝল মারিদের বেগতিক মনের অবস্থা। তাই রিপাত মারিদকে সান্ত্বনা দিয়ে বলল, আমাদের এবার ঢাকা ফিরে যাওয়া উচিত মারিদ। বাসায় সবাই টেনশন করছে, এভাবে আর কতক্ষণ খুঁজবি? মারিদ জেদি গলায় বলল, যতক্ষণ লাগে। যদি না পাস তাহলে মাটি খুঁড়ে হলেও লাশ বের করব, তারপরও বের করব। আমার মেয়েটিকে চাই, মানে চাই, অ্যাট এনি কস্ট। তুই জেদ দেখাচ্ছিস কেন মারিদ? এভাবে কতদিন খুঁজবি? যতদিন লাগে। রিপাত নিশ্চল 2 চোখ তাকিয়ে রইল মারিদের দিকে। মারিদ তেরা ও জেদি মানুষ, সেটা সে বাল্যকাল থেকে দেখে এসেছে, কিন্তু মারিদকে কখনো মেয়েলি বিষয় নিয়ে জেদ দেখাতে দেখেনি। মারিদের ভাষ্যমতে মারিদ কোনো এক মেয়ের সাথে 6 মাস যাবৎ কথা বলে, অথচ মেয়েটিকে সে কখনো দেখেনি, আর না মেয়েটির পরিচয় জানে। একটি অপরিচিত মেয়ের সাথে মারিদ এতদিন কথা বলেছে, সেই খবর রিপাতও জানে না। হ্যাঁ, একদিন দুপুরে মারিদ গাড়িতে বসে বলেছিল সে পারিবারিক পছন্দে বিয়ে করবে না, নিজের পছন্দে করবে। তখন রিপাত ধরে নিয়েছিল মারিদের পছন্দের একটা মানুষ আছে। এই কথা মারিদ কখনো নিজের মুখে স্বীকার হতে দেয়নি যে তার পছন্দের মানুষ আছে বলে। আজ এতদিন পর হঠাৎ শুনতে পারে মারিদের সেই পছন্দের মেয়েটির উপর কারা যেন অ্যাটাক করেছে। পাগল পাগল হয়ে মারিদ ঢাকা থেকে এত দূর যশোর ছুটে আসলো সব কিছু ছেড়ে ছুড়ে, অথচ এখানে এসে পুলিশ প্রশাসনের থেকে শুরু করে শত শত গ্রামবাসী মেয়েটিকে খোঁজে লাগলো মাত্র 5 এলাকায়। কিন্তু দুর্ভাগ্যবশত কেউ মারিদের অপরিচিতের খোঁজ দিতে পারল না। এখন রিপাদের মনে হচ্ছে আসলে মারিদের জীবনে অপরিচিত নামে কেউ ছিল, নাকি সবকিছু মারিদের নিজের হ্যালুসিনেশন থেকে করেছে। মারিদ কি কোনোভাবে মানসিকভাবে অসুস্থ? মারিদকে দেখে তো মনে হয় না রিপাতের। আবার মারিদ 6 মাস যাবৎ কোনো মেয়ের সাথে দিনরাত ফোনে কথা বলেছে, সেটা রিপাতের চোখেও তো পড়েনি, অথচ প্রায় দিনই তো রিপাত মারিদের সঙ্গে থাকতো। কই, তখন তো মারিদকে কারো সাথে ফোনে কথা বলতে দেখা যায়নি। মারিদের অপরিচিতা কি আসলে সত্য নাকি মিথ্যা? সত্যি হয়ে থাকে তাহলে মেয়েটি এখন কোথায় আছে? রিফাতের দ্বিধার মধ্যে মারিদের অপরিচিতের অনুসন্ধান রাত 4টে নাগাদ শেষ হলো। সবারই একই কথা, এমন কোনো ঘটনা এই 5 এলাকার ভেতর ঘটেনি। এবার পুলিশও এলাকাবাসীর কথায় বিশ্বাস করল। সারা রাত পুরো গ্রামে প্রতিটি ঘরে ঘরে গিয়ে মেয়েটির খোঁজ করেও যখন পায়নি, তখন সবাই বিশ্বাস করল মারিদের বলা এমন কোনো ঘটনা ঘটেনি এই এলাকায়। অথচ মারিদ তখনও অবিশ্বাসের তীরে রইল। রিপাত এলাকাবাসীর থেকে বিদায় নিয়ে তারা পুনরায় পুলিশ স্টেশনে পৌঁছালো। সেখান থেকে হেলিকপ্টার করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো ভোর 5টায়। ক্লান্ত মারিদ আরও ক্লান্ত হয়ে গেল। সারাদিন অনাহার আর দৌড়ঝাঁপে অতিরিক্ত মানসিক টেনশন এসে হঠাৎ করে রিপাতের কাঁধে ঢলে পড়ল বেহুশ হয়ে। মারিদ বেহুশ হতে অস্থির উত্তেজনা দেখা গেল রিপাত আর হাসিবের মাঝে। রিপাত হেলিকপ্টার পাইলটকে বলল হেলিকপ্টার সরাসরি ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে, আর হাসিবকে বলা হলো মারিদের অসুস্থতার খবরটি আপাতত মারিদের পরিবার কাউকে না জানাতে। মারিদের সুস্থতা নিশ্চিত করে সৈয়দ বাড়িতে ফোন দিবে রিফাত। সারা রাতে দৌড়াদৌড়িতে রিফাতও বেশ ক্লান্ত। সঙ্গে যা নগদ টাকা নিয়ে গিয়েছিল সব শেষ। এলাকাবাসীদের দিয়ে বেশ বড়সড় অ্যামাউন্টের টাকা ট্রান্সফার করা হয় ওই এলাকার চেয়ারম্যান সাহেবের অ্যাকাউন্টে। যারা মেয়েটির খোঁজে সাহায্য করেছিল সে সকল এলাকাবাসীদের টাকাগুলো দিতে চেয়ারম্যান সাহেব আশ্বস্ত করল যে এই যে অ্যামাউন্ট টাকা গ্রামবাসীদের মাঝে বিতরণ করবে। রিপাত মারিদকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করিয়ে ঘুমের ইঞ্জেকশন দিল। অনিদ্রা আর অতিরিক্ত মানসিক টেনশন থেকে জ্ঞান হারিয়েছে মারিদ। যথাযথ ঘুম হলে সুস্থ হয়ে যাবে। রিপাত ক্লান্ত 2 চোখ মারিদকে দেখে কেবিন হতে বের হতে হাসিবকে দেখল কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে। রিপাত হাসিবের উদ্দেশ্যে বলল, তুমি বাসায় যাও হাসিব, আমি আছি তোমার স্যারের পাশে। তুমি বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও, তারপর না হয় আবার এসো এখানে। যাও। রিপাতের কথায় হাসিব প্রথমে যেতে রাজি না হলেও পরবর্তীতে রাজি হলো।
হাসিব রিপাত থেকে বিদায় নিয়ে বেরিয়ে যেতে রিপাতের ফোনে বিদেশি নাম্বার থেকে কল আসলো। পরিচিত নাম্বার দেখে রিপাত বেশ ক্লান্তিতে সে কলটি রিসিভ করলো। দুর্বল চিত্তে বলল, তুই দেশে আসবি কবে রাদিল? ফোনের ওপাশ থেকে শোনা গেল রাদিলের উৎকণ্ঠা। বেশ চিন্তিত স্বরে রাদিল জানতে চেয়ে বলল, মারিদের জ্ঞান ফিরেছে? না। মেয়েটার খোঁজ পেয়েছিস? না। রিপাত পুনরায় প্রশ্ন করল রাদিলকে, বল তুই দেশে আসবি কবে? রাদিল খানিকটা চিন্তিত স্বরে উত্তর দিয়ে বলল, আমার আরও 2টা এক্সাম বাকি, শেষ না করে ফিরতে পারছি না। তুই মারিদের পাশে থাক রিপাত, এর জ্ঞান পেলে আমাকে ফোন দিস, কথা বলবো। আচ্ছা। দুপুর 12টা। সৈয়দ বাড়ি জুড়ে তোড়জোড় চলছে দুপুরের আয়োজন। হাতে হাতে কাজ করেছে সৈয়দ বাড়ির 3 বউ, সালমা সৈয়দ, ফাতেমা সৈয়দ, মুনিয়া সৈয়দ। আজ শুক্রবার, তাই বাড়িতে বাচ্চা কাচ্চা সহ সকলেই উপস্থিত। মারিদের বাপ চাচারা 3 জন, সকলে বউ বাচ্চা নিয়ে আলাদা আলাদা সংসার থাকলেও 3 পরিবার আজও একত্রে বাস করে। আর এর কারণ অবশ্য বয়স্ক সৈয়দ শেখ। তিনি জীবিত অবস্থায় 3 ছেলেকে নিয়ে একত্রে বসবাস করতে চান বলে আজও সৈয়দ পরিবার ভাঙতে দেখা যায়নি। মারিদের গুলশানের বাড়িটি মোট 6 তলা ভবনের। প্রথম 3 ফ্ল্যাট একত্রে মারিদের বাপ চাচারা ব্যবহার করলেও বাকি অপর 3 ফ্ল্যাট ভাড়া দেওয়া। এই বাড়ির ভিটে মাটি মারিদের দাদা সৈয়দ শেখের পুরনো একটি বিল্ডিং ছিল। সেটা 1 যুগ আগে ভেঙে নতুনভাবে গড়িয়েছেন মারিদের বাপ চাচারা। এখন ছেলে মেয়ে নাতি নাতিদের নিয়ে ছেলের বানানোর বাড়িতে থাকছেন সৈয়দ শেখ। 14 সদস্যের মিলিত যৌথ পরিবার হলো সৈয়দ পরিবার। এখানে আত্মীয়তার মেলবন্ধন দেখা যায় বেশ। সপ্তাহ জুড়ে থাকে সকলের ব্যস্ততা। কিন্তু শুক্রবার এলেই যেন সৈয়দ বাড়িতে ঈদের আমেজ পড়ে। সেদিন বাড়িতে ছোট বড় সবাইকে পাওয়া যায়। বাড়ির ছেলেরা সেদিন অবশ্যই দুপুর নাগাদ খাওয়া দাওয়া শেষ যে যার কাজে বেরিয়ে যায়। তবে শুক্রবার সকালটা সবাই বাসাতেই থাকে। তবে এখন সময় দুপুর 12টা গড়িয়ে 1:45। বাড়ির ছেলেরা সবাই ততক্ষণে মসজিদে গেছেন জুমার নামাজে। সৈয়দ বাড়ির 3 গিন্নি রান্না সেরে যার ঘরে নামাজ পড়েছেন। বাকি ছোট বড় সদস্যরা যার যার ঘরে বসে আছে। খানিক বাদে দুপুরে খাবারের জন্য নিচে নামবে। তবে এর মাঝে বসার ঘরে বসতে থাকতে দেখা যায় সৈয়দ বাড়ির ছোট মেয়ে পাখিকে। সঙ্গে অবশ্য তার চাচাতো ভাই রাতুলও হয়েছে। দুজনে মনোযোগ দিয়ে চিত্র অঙ্কন করেছে। রং তুলি সব রঙগুলো রাতুলের। পাখি রাতুলকে সাহায্য করার বাহানায় সেও চিত্র আঁকতে বসেছে। এর মাঝে কোথা থেকে রাতুলের যমজ ভাই রাত এসে হাজির হলো, হাতে যান্ত্রিক ফোন। সে পাখিকে হাতের ফোনটি এগিয়ে দিয়ে কিছু বলবে, তার আগে হঠাৎ ঠাস শব্দ হলো। শব্দটি কিসে সেটা বুঝতেও পাখি শব্দটি শুনতে পায়নি এমন ভান করে এড়িয়ে যেতে চেয়ে চিত্র আঁকায় মনোযোগ বাড়িয়ে দিল। অথচ হঠাৎ বায়ু দূষণে রাত কিছু বলবে তার আগে পাশ থেকে রাতুল নাক চেপে পাখির উদ্দেশ্যে বলল, ছি কি গন্ধ, তুমি পাত দিয়েছো পাখি আপু? রাতুলের কথা তৎক্ষণাৎ অস্বীকার করে পাখি বলল, চুপ, এসব ছোটলোকি পাত আমি দেই না, রাত দিয়েছে। দোষ রাদের কাঁধে চলে যেতে রাত এক হাতে ফোন ধরে অন্য হাতে নাক চেপে তাড়াহুড়া বল, আমি দেইনি, তুমি দিয়েছো পাখি আপু। বয়সে রাতুল দুজনে 5 বছর পেরিয়ে সবে 6 বছর পড়ল। ওদের ভুল বুঝিয়ে পাখি বলল, পাদে আমার নাম লেখা ছিল দেখছিস? না, তাহলে আমি দেইনি। এইসব ছোটলোকি পাদ আমি দেই না, বুঝলি? পাশ থেকে রাতুল নাক চেপে কৌতূহল নিয়ে বলল, তাহলে তুমি বড়লোকি পাদ দাও আপু? হ্যাঁ। কথাটা বলে ফের শব্দ হলো। এবারও একই কাজটা পাখির দ্বারাই। পাখির কথায় সবেমাত্র রাতুল নাক থেকে হাত ছাড়িয়েছিল, পুনরায় একই কাজ করতে রাতুল ছোট পেন নাক চেপে কিছু বলবে তার আগে রাত পাখির সামনে দাঁড়িয়ে নাক চেপে চেপে বলল, ছি কি গন্ধ, কি গন্ধ। রাতের কথায় পাখি খুব স্বাভাবিকভাবে চোখ তুলে এক পলক রাতকে দেখে পুনরায় কাগজে ছবি আঁকায় মনোযোগ দিল। ছোট ভাইদের সামনে এমন ঠুসঠে শব্দ করাটা অস্বাভাবিক কিছু না, বরং যৌথ পরিবারের ছোট ভাই বোনদের সামনে এমন ঠুসঠাস শব্দ করাটা স্বাভাবিক ব্যাপার। পাখির সামনে তো পাখির বোনেরাও করে, তাহলে পাখি কেন করবে না?
পাখি কাগজে রং লাগাতে লাগাতে ছোট দুই ভাইয়ের উদ্দেশ্যে ছন্দ মিলিয়ে বলল, পাত এসেছে যায়, পাত দিয়েছি তাই, পাত নাই যায় পোড়া কপাল তার। চিত্র অঙ্কন ছেড়ে রাতুল নাক চেপে দৌড়ে পালাতে চাইলে ফাঁকি চট করে রাতুলের হাত চেপে ধরলে ছোট রাতুল পাখি থেকে নিজেকে ছাড়াতে চেয়ে নাক চেপে বলল, পাখি আপু ছাড়ো, অনেক গন্ধ। পাখি জোরপূর্বক রাতুলকে নিজের পাশে বসিয়ে দিতে দিতে বলল, আরে এগুলো গন্ধ না, ভিটামিন ভিটামিন, আমি ভিটামিন ছড়াচ্ছি বুঝলি। বস গাধার দল, কিচ্ছু বোঝে না। তোর পেটে আর কি কি ভিটামিন আছে শুনি। হঠাৎ কারো কথায় পাখি চমকে ওঠার মতন বসে গেল। যখন ফোনের ওপাশে ভিডিও কলে রাদিলকে দেখল। রাত এক হাতে নাক চেপে অন্য হাতে ফোনটা পাখিকে দিয়ে এগিয়ে রেখেছে। মূলত সে এখানে ফোনটা নিয়ে এসেছিল পাখিকে দিতে, কিন্তু এর মাঝে পাখির হঠাৎ বায়ু দূষণে সে ফোনের কথা বলতে ভুলে যায়। এক মুহূর্তের জন্য পাখি থমথমে মুখে ফোনের দিকে তাকাতে রাতুল নাক চেপে দৌড়ে যেতে যেতে ফের বলল, তোমার ভিটামিনে পচা গন্ধ করে পাখি আপু ইয়া। রাদো হাতের ফোনটা পাখির সামনে রেখে দৌড়ে চলে গেলে এই কথা বলল। লজ্জায় থমথমে মুখ পাখিকে বসে থাকতে দেখে রাদিলের দৃষ্টি গড়ালো পাখির ওপর। প্রায় 8.5 মাস পর দেখেছে মেয়েকে সে। দিনে টর্চ নিয়ে ঘুরলে এ মেয়ের সন্ধান পাওয়া দুষ্কর। পাখি যেন পাখি, চঞ্চলতার শেষ নেই। আর মিথ্যা যেন জবানে জবানে রাখে এই মেয়ে। থমথমে পাখি আপত্তিকর পরিস্থিতি পড়ে বোকা হাসল। নিজেকে লজ্জার হাত থেকে বাঁচাতে চেয়ে বলল, আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু ঘটেনি রাদিল ভাই। আসলে ব্যাপারটা হলো আমি রং তুলি করার সময় রঙের শিশিগুলো পরে একত্রে বেজে উঠল শব্দ করে। তারপর রঙগুলো মিশে যাওয়ার কেমন একটা পচা গন্ধ বের হচ্ছে বলে ওরা আমাকে দোষ দিচ্ছে। আসলে ওরা ছোট মানুষ তো, তাই ওরা বুঝতে পারেনি কোনটা বায়ু দূষণ আর কোনটা কি। তবে আপনি তো বড় মানুষ, আপনি বুঝবেন আসলে দোষটা আমার নয় রঙের। পাখির মিথ্যা কথা রাহাতিল সম্মতি দিয়ে বলল, আমি জানি তুই নিষ্পাপ, এবার যা মারিদকে ফোনটা দিয়ে আয়। রাদিলকে সম্মতি দিতে দেখে পাখি সহজ হয়ে বসল।